ধামরাই সরকারি কলেজে ভর্তিকৃত একাদশ বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। এই করোনাকালীন সময়ে আমাদের দুর্ভাগ্য যে আমরা নতুন মুখের সাথে সরাসরি পরিচিত হতে পারছি না। আমি টিটন হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। সবার পরিচয় আমি নিতে পারছি না, এটা খুব কষ্টের ব্যাপার। ফেস টু ফেস ক্লাস হলে সবার সাথে আজকে একটা অন্যরকম মুহূর্ত কাটতো, সেই মুহূর্তকে খুবই মিস করছি। সবাইকে সুস্থ ও সুন্দর এবং করোনা এড়িয়ে চলার অনুরোধ করছি। আজকের এই অনলাইন ক্লাসে আসলে ক্লাসটা কতটুকু যুক্তিযুক্ত প্রথম ক্লাস সেটাও আমার ধারণার বাইরে, তবুও কর্তৃপক্ষের বাধ্যবাধকতায় এভাবে ক্লাস নিতে আসা। আজকে যে ক্লাসের আলোচনা সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের আলোচনায় আমরা যাব। আমি সবাইকে অনুরোধ করব ক্লাসটি দেখার জন্য এবং বই সংগ্রহ করে পড়ার অনুরোধ করব। অনলাইন ক্লাসের পাশাপাশি পাঠ্য বই না পড়লে খুব একটা কাজে আসবে বলে মনে হচ্ছে না আমার। যেহেতু তোমরা নতুন ছাত্রছাত্রী, খুব আশা উদ্দীপনা নিয়ে স্কুলের গণ্ডি পেরিয়ে ভর্তি হয়েছ আজ, তবুও এই করোনাকালীন সময়ে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই ক্লাসে। প্রথম চ্যাপ্টারের আলোচনার মধ্যে প্রথম যে আলোচনা সেটা হচ্ছে উৎপাদনের ধারণা, কনসেপ্ট অফ প্রোডাকশান। প্রথম অধ্যায়ের এই আলোচনায় আমরা সবাই মোটামুটি উৎপাদন সম্পর্কে জানি, তবুও পাঠ শেষে আমরা জানতে পারব উৎপাদনের ধারণা এবং সংজ্ঞা, উপযোগ সৃষ্টি ও এর বিভিন্ন রূপ, উৎপাদনের আওতা ও গুরুত্ব, উৎপাদনশীলতার ধারণা ও গুরুত্ব। সুন্দর কথা হয়েছে। যাই হোক, উৎপাদনের ধারণার মধ্যে আমরা চলে যাই। যে আসলে উৎপাদন কি, এটা আমরা মোটামুটি সবাই ধারণা রাখি। উৎপাদন আমরা আমাদের চারপাশে অনেক কারখানা, কৃষিকাজ, শিল্প, ব্যবসা, অনেক কিছু দেখে থাকি। তো এর থেকে মোটামুটি আমরা উৎপাদনের ধারণা পাই যে আসলে একটা চাষি ধান রোপণ করার পরে একটা নির্দিষ্ট সময় পরে সে ধান উৎপাদন করে। আসলে চাষির অবদান এখানে তার শ্রম মাত্র এবং মূলধন, কিন্তু সে নতুন একটা গাছ থেকে, একটা চারা থেকে সে পুনরায় ধান উৎপাদন করলো। তো এই ধান উৎপাদনটা আসলে চাষি নিজে করতে পারে না, আসলে এটা একটা রূপগত পরিবর্তন মাত্র। তো যাই হোক, মানুষ প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের সম্পদ সংগ্রহ করে শ্রম ও মেধাকে ব্যবহার করে বিভিন্ন পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার প্রয়োজন ও চাহিদা পূরণ করার জন্য, আর এটাকেই উৎপাদন বলা হয়ে থাকে। এবার আসি উৎপাদন বলতে কি বোঝায়। বইয়ের ভাষায় উৎপাদন কিভাবে হয় সেটা আমরা এখন দেখব। উৎপাদন শব্দের সমার্থক শব্দ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি করা।
সাধারণভাবে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাকে উৎপাদন বলে, কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত পরিবর্তন করতে পারে মাত্র। যেমন তুলা থেকে সুতা, গম থেকে ময়দা, আবার ময়দা থেকে বিস্কুট ইত্যাদি। এখানে এ বিষয়ে মেয়ার্স বলেন, উৎপাদন হলো এরূপ কর্মসম্পাদন যার উপযোগ রয়েছে। অর্থাৎ উৎপাদনের সাথে আরেকটা শব্দ আসছে যেটা উপযোগ। এরপরে ইএস বাফা এখানে বলেন, প্রোডাকশন ইজ দ্য প্রসেস বাই হিজ গুডস অ্যান্ড সার্ভিসেস আর ক্রিয়েটেড। অর্থাৎ উৎপাদন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দ্রব্য সেবা উৎপাদন করা হয়। তো এখানে উৎপাদনের যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই সংজ্ঞা থেকে, সেটা হচ্ছে উৎপাদন একটি প্রক্রিয়া, উৎপাদনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করা হয়, উৎপাদন প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে এবং এর মাধ্যমে ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্য প্রস্তুত করে। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, তোমরা লক্ষ্য করতে পারবে যে ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুটের মধ্যে আছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। রূপান্তরের মধ্যে বা প্রসেসের মধ্যে এখানে বিভিন্ন মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করা হয় চূড়ান্ত পণ্য উৎপাদনের জন্য। এবং লাস্ট হচ্ছে আউটপুট, যেটা আমরা পেয়ে থাকি। আমরা যদি একটা সাবানের কথা চিন্তা করি, তাহলে এই সাবান তৈরির ক্ষেত্রে প্রথমে যে র ম্যাটেরিয়ালগুলো, পাউডার বা আদার্স ম্যাটেরিয়াল, যে সেন্ট বা পারফিউম, এগুলো অ্যাড করা হয়। এই অ্যাড করাটাই রূপান্তর প্রক্রিয়ার মধ্যে পড়ে এবং আমরা চূড়ান্তভাবে যে পণ্যটা পাই সাবানের, সেটা একটা মোড়ক সহ সুন্দর ডিজাইনের সাবান। আর এই আমরা যে চূড়ান্ত পণ্যটা ডিজাইন সহ পেয়ে থাকি, এটাই মূলত সাবানের চূড়ান্ত রূপ। এখানে তোমরা চিত্রটা ভালোভাবে লক্ষ্য করবে আশা করি। এরপরে আসি উপযোগ, কনসেপ্ট অফ ইউটিলিটি। আসলে উপযোগ বলতে কী বোঝায়? উপযোগ হচ্ছে কোনো পণ্যের উপযোগিতা, অর্থাৎ যে পণ্য মানুষের চাহিদা পূরণ করতে পারে বা অভাব মোচন করতে পারে, সেটাকে বলা হচ্ছে পণ্যের উপযোগিতা। যে পণ্য মানুষের চাহিদা পূরণ করতে পারে না, সেটা আসলে আমরা পণ্য হিসেবে বিবেচনা করতে পারি না বইয়ের ভাষায়। এক একজনের কাছে এক এক ধরনের পণ্যের উপযোগ থাকে। যেমন এখানে দেখা যাচ্ছে, যে ব্যক্তি 2 দিন ধরে না খেয়ে আছে, তার কাছে এক টুকরো রুটি যেমন খুব মূল্যবান, আবার যার ক্ষুধা নাই তার কাছে এর উপযোগ তেমন নাও থাকতে পারে। এ সম্পর্কে অধ্যাপক মেয়ার্স বলেন, ইউটিলিটি ইজ দ্য কোয়ালিটি অর ক্যাপাসিটি অফ এ গুডস হুইচ enables it to satisfy human wants. উপযোগ হলো কোনো দ্রব্যের গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। এরপরে আমরা আসি যে উপযোগের বিভিন্ন রূপ বা প্রকারভেদ, টাইপস অফ ইউটিলিটি। উৎপাদনের যে উপকরণগুলো আছে, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এই 4টিকে কাজে লাগিয়ে আমরা উপযোগ সৃষ্টি করি। প্রথমে যে উপযোগটা আমরা সৃষ্টি করতে পারি সেটা হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ হচ্ছে যে তার কোনো কোনো দ্রব্যের বা প্রকৃতি থেকে প্রাপ্ত কোনো সম্পদের আকার চেঞ্জ করা, অর্থাৎ তার রূপটাকে চেঞ্জ করে যে উপযোগ সৃষ্টি করা হয়, সেটাই হচ্ছে রূপগত উপযোগ। যেমন মাটি থেকে ইট, কাঠ থেকে আসবাবপত্র, দুধ থেকে মিষ্টি, এ ধরনের উপযোগগুলো রূপগত উপযোগ। এরপর হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ কোনো একটি স্থান থেকে দ্রব্য সামগ্রী অন্যত্র স্থানান্তর করার ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। ব্যবসায়ীরা বিভিন্ন কারণে স্থানগত উপযোগ সৃষ্টি করতে হয়। কারণ স্থানগত উপযোগ না থাকলে চট্টগ্রামের কোনো পণ্য আমি রংপুরে পাবো না, আবার বিদেশে কোনো উৎপাদিত পণ্য আমি বাংলাদেশে পাবো না। এরকম যে সারা বিশ্বব্যাপী উৎপাদিত পণ্য
ক্রেতাদের নিকট হস্তান্তর করার জন্য স্থানগত উপযোগ খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়। এরপর হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগ খুব ভালোভাবে তোমরা একটু লক্ষ্য করবে যে রংপুরে প্রচুর পরিমাণ আলু উৎপাদিত হয়। এই আলু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ব্যবহার করা হয়, যেখানে কোল্ড স্টোরেজ করে সারা বছরে আমরা আলু পেয়ে যাই। আবার বিভিন্ন সময়ে মৌসুমি যে আম আছে, এই আমগুলো আমরা এক সময়ের আম অন্য সময়ে পেয়ে থাকি। যে এই যে নির্দিষ্ট সময়ের বাদ দিয়ে পরবর্তী সময়ে আমরা যে জমিয়ে রাখি বা পরবর্তী ভোগের জন্য যে সময়টাকে ব্যবহার করে পণ্যটা সংরক্ষণ করি, সেটাই মূলত সময়গত উপযোগ সৃষ্টি করে। এরপরে হচ্ছে সেবাগত উপযোগ। বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবাগত উপযোগ বলে। এখানে বলা আছে ডাক্তার, উকিল, শিক্ষক, নার্স, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান সেবাগত উপযোগ সৃষ্টি করে থাকে। উদাহরণস্বরূপ একজন গ্রাহক অর্থ প্রদানের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা পেয়ে উপকৃত ও সন্তুষ্ট হয়। এরপরে হচ্ছে সত্ত্বগত উপযোগ। আসলে সত্ত্বগত উপযোগ হচ্ছে মালিকানা সত্ত্ব হস্তান্তর করার ফলে সৃষ্টি হয়। যেমন আমরা যখন জমি বিক্রি করি, একজনের জমি আরেকজনের নামে রেজিস্ট্রেশন করে দিতে হয়, অর্থাৎ একজনের মালিকানা আরেকজনের নামে ট্রান্সফার করতে হয়। এছাড়া আমরা দোকান থেকে যে পণ্য ক্রয় করি, যে দোকানদারের কাছে টাকা দিয়ে আমি পণ্যটা যখন নিই তখন এর উপরে আমার একটা সত্ত্ব তৈরি হয়। এটাই সত্ত্বগত উপযোগের বৈশিষ্ট্য। উৎপাদনের আওতা, স্কোপ অফ প্রোডাকশন। আসলে উৎপাদনের আওতা ব্যাপক। আমরা সারা বিশ্বব্যাপী মানুষ ভোক্তা। আসলে প্রাকৃতিক সম্পদ থেকেই আমাদের ভোগের মূল দ্রব্যটা এসে থাকে, আর এটা প্রসেসের মাধ্যমে আমরা চূড়ান্ত পণ্য তৈরি করে থাকি। এজন্য উৎপাদনের আওতা সারা বিশ্বব্যাপী, এর আওতা অত্যন্ত ব্যাপক। এগুলো আলোচনা করা হলো। উৎপাদনের আওতার মধ্যে প্রথম হচ্ছে উপযোগ সৃষ্টি। আসলে উপযোগ সৃষ্টির মাধ্যমে আমরা আমাদের ব্যবহার উপযোগী পণ্য পেয়ে থাকি। নেক্সট, রূপান্তর প্রক্রিয়া। উৎপাদনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপান্তর। পাট থেকে বস্তা ও কার্পেট তৈরি করা হয়, উদাহরণ হিসেবে বলা যায়। আরেকটা হচ্ছে পণ্য ডিজাইন, যে আমাদের প্রয়োজন অনুযায়ী পণ্যের ডিজাইন করতে হবে। একটা সাবান যদি 5 কেজি ওজনের হয় তাহলে কিন্তু আমি কাপড় কাচতে পারবো না। অর্থাৎ সাবানটার ডিজাইন আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে, আমাদের চাহিদার মধ্যে, সামর্থ্যের মধ্যে রেখেই পণ্যের ডিজাইনটা করতে হয়। এটা উৎপাদনের আওতাভুক্ত। বিন্যাস, কোনো কারখানা বা যন্ত্রপাতি, স্থান, আবহাওয়া, পরিবেশ ইত্যাদি নির্বাচন করাই হলো উৎপাদনের বিন্যাস ব্যবস্থার আওতাধীন বিষয়। যে আমি বিন্যাস, এটার সহজ শব্দ হচ্ছে সাজানো গোছানো। অর্থাৎ আমি আমার যন্ত্রপাতিটা কোথায় স্থাপন করব, আমার টেবিলটা কোথায় রাখবো, আমার বেঞ্চগুলো কোথায় রাখবো, আমার শ্রমিক কোথায় থাকবে, এগুলোই মূলত বিন্যাসের আওতাভুক্ত। এবং বিন্যাস যত ভালো হবে সেখানে শ্রম ব্যয় এবং মূলধন ব্যয় কমে যাবে এবং উৎপাদন খরচ কমবে এবং অধিক পরিমাণে উৎপাদন সম্ভব হবে। এরপরে হচ্ছে উপকরণ সংগ্রহ। উৎপাদনের আরেকটি আওতাভুক্ত বিষয় হচ্ছে উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত উপকরণগুলো সংগ্রহ করা। এটা উৎপাদনের আওতাভুক্ত। আসলে উপকরণ, আমি যেটা বললাম যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের 4টি উপকরণ সংগ্রহ, এটা উৎপাদনের আওতাভুক্ত। পদ্ধতি বিশ্লেষণ, সিস্টেম অ্যানালাইসিস। আসলে কোন পদ্ধতিতে উৎপাদন বেশি হবে এবং খরচ কমানো সম্ভব হবে সেই সিস্টেম বিশ্লেষণও উৎপাদনের আওতাভুক্ত। শিডিউলিং, অর্থাৎ কোন প্রক্রিয়ায় কাজ হবে, কে কোন কিভাবে মাল সাপ্লাই করবে, কিভাবে কাঁচামাল সাপ্লাই হবে, কতটুকু সাপ্লাই হবে, কখন সাপ্লাই হবে। আবার প্রোডাকশনকৃত যে চূড়ান্ত দ্রব্য আছে এটা কোন সময় ক্রেতাদের হাতে পৌঁছাতে হবে। জাস্ট এই শিডিউলিং কার্যক্রম উৎপাদনের আওতাভুক্ত একটা বিষয়। এরপরে উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ।
উৎপাদন করতে হলে অবশ্যই পরিকল্পনা ও নিয়ন্ত্রণ যা করতে হবে, এটাও উৎপাদনের আওতাভুক্ত বিষয়। কারখানার পরিবেশ, গবেষণা ও উন্নয়ন। গবেষণা ও উন্নয়নের ফলে নতুন পণ্য এবং প্রতিযোগী যে পণ্য আছে বাজারে তার সাথে কম্পেয়ারিংয়ে গিয়ে লো কস্টে কীভাবে নিজের পণ্য প্রস্তুত করা যায় সেটা আলোচনা করা হয়। মজুদ নিয়ন্ত্রণ, উৎপাদিত দ্রব্যের জন্য যে কাঁচামাল প্রয়োজন এগুলোর সঠিক মজুদ নিয়ন্ত্রণ করতে হবে। সঠিক সময়ে যদি সঠিক কাঁচামাল না পাওয়া যায় এবং উৎপাদিত পণ্যের যদি মজুদ ঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে এবং মূলধন ঘাটতি পড়তে পারে বা খরচ বেড়ে যাবে। এজন্য এটা একটা উৎপাদনের আলোচিত বিষয়। এরপরে উৎপাদন ক্ষমতা, আসলে আমার কতটুকু উৎপাদন ক্ষমতা সেটা আমার যন্ত্র এবং শ্রম যে লেবার থাকবে এটার ভিত্তিতে উৎপাদনের ক্ষমতা নির্দেশ করা হয়। যে যতটুকু উৎপাদন ক্ষমতা এর বেশি করতে গেলে প্রচুর শ্রম দরকার, বেশি শ্রম দরকার হবে, বেশি মূলধন দরকার হবে, এটাও একটা আলোচনার বিষয়। প্রশিক্ষণ, যারা উৎপাদনের সাথে জড়িত থাকবে তাদের প্রশিক্ষণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি প্রশিক্ষিত কর্মী থাকে তাহলে যথাযথ পণ্য উৎপাদন করতে পারবে এবং ব্যয় কমে আসবে, এটাও আলোচনার ব্যাপার। উৎপাদনের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ প্রোডাকশন, আসলে উৎপাদন কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা নিজেরাই জেনে থাকি। যে উৎপাদন এজন্য গুরুত্বপূর্ণ যে প্রথম কথা হচ্ছে আমাদের চাহিদা পূরণ। উৎপাদন না হলে আমরা চাহিদা পূরণ করতে পারবো না। এজন্য উৎপাদনে বিশেষ গুরুত্ব বহন করে আমাদের চাহিদা পূরণ। এরপরে লক্ষ্য অর্জন, আসলে প্রত্যেকটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। আমাদের চাহিদা পূরণের পাশাপাশি তারা তাদের মুনাফা অর্জনের প্রচেষ্টাকে বাড়াতে চায়, এজন্য তাদের লক্ষ্য অর্জন হয়। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপরে হচ্ছে উপযোগ সৃষ্টি, যে আমরা আগেই বলেছি যে উপযোগ কি, মানুষের কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হচ্ছে উপযোগ, আর উৎপাদনকারী উপযোগ সৃষ্টির মাধ্যমে অভাব পূরণ করে থাকে। এরপরে বলা হচ্ছে আয় বৃদ্ধি, এটা প্রতিষ্ঠানের এবং কর্মীদের আয় বৃদ্ধি করে থাকে, সর্বোপরি দেশের উন্নয়ন করে থাকে। নতুন পণ্য আবিষ্কার উৎপাদনের মাধ্যমে সম্ভব। প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন, প্রাকৃতিক সম্পদের প্রপার ইউটিলাইজেশন, কর্মসংস্থান সৃষ্টি করে থাকে, মানব কল্যাণ করে থাকে, অর্থনৈতিক উন্নয়ন করে থাকে, রপ্তানি বৃদ্ধি করে থাকে, ভোক্তার সন্তুষ্টি অর্জন এর সাথে জড়িত, বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এরপরে আমরা আসি উৎপাদনশীলতার ধারণা ও গুরুত্ব। আসলে উৎপাদনের সাথে সম্পর্কিত একটি বিষয়। উৎপাদনশীলতা হচ্ছে সম্পদের ব্যবহার করে পণ্য ও সেবা উৎপাদনের পরিমাণ। খুব সহজে বলতে গেলে যে আমি কতটুকু র ম্যাটেরিয়াল দিয়ে কতটুকু পরিমাণ চূড়ান্ত দ্রব্য উৎপাদন করছি সেটার অনুপাতকে বলা হচ্ছে উৎপাদনশীলতা। অন্যভাবে এখানে বলা হচ্ছে উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বোঝায়। সমপরিমাণ উপকরণ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে পারলে বা কম পরিমাণ উপকরণ ব্যবহার করে সমপরিমাণ উৎপাদন করতে পারলে উৎপাদনশীলতা বাড়বে। এটা আমরা সবাই বুঝে থাকি যে আমার যদি কম শ্রম বা কম মূলধনে আমি বেশি পরিমাণ উৎপাদন করতে পারি তাহলে আমার উৎপাদনশীলতা অবশ্যই বাড়বে। এখানে উৎপাদনশীলতা প্রকাশের জন্য একটা সূত্র দেওয়া আছে। উৎপাদনশীলতা ইকুয়াল টু উৎপাদিত পণ্য বা উৎপাদন ডিভাইডেড উৎপাদনে ব্যবহৃত উপাদান, অর্থাৎ আউটপুট বাই ইনপুট। এখানে উৎপাদনশীলতা সম্পর্কে পল স্যামুয়েলসন অর্থনীতিবিদ, তিনি বলেছেন প্রোডাক্টিভিটি ইজ এ টার্ম রেফারিং টু দ্য রেশিও অফ আউটপুট টু ইনপুট, অর্থাৎ উৎপাদনশীলতা হচ্ছে একটি শব্দ যা ইনপুটের প্রেক্ষিতে আউটপুটের অনুপাত বোঝায়। উৎপাদনশীলতার কিছু বৈশিষ্ট্য আমরা সহজেই পেয়ে যাই। উৎপাদনশীলতা হলো উৎপাদন ও উপকরণের অনুপাত। উপকরণের তুলনায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধির হার, শ্রমের দক্ষতা মূল্যায়ন এবং এটি মুনাফা বৃদ্ধি করে থাকে। এখানে কয়েক প্রকার উৎপাদনশীলতা আমরা পেয়ে যাই। সেটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা,
শ্রমের উৎপাদনশীলতা আমরা নির্ণয় করতে গেলে এখানে যে সূত্র আছে সেটা মোট উৎপাদিত একক বাই মোট শ্রম ঘন্টা। অর্থাৎ আমার কারখানায় যদি 500 সাবান উৎপাদন করার সামর্থ্য থাকে, তাহলে এই 500 সাবান বাই মোট শ্রম ঘন্টা, অর্থাৎ 500 সাবান উৎপাদন করতে আমার মোট কতটুকু টাইম ব্যয় হয়েছে, এটা আমরা টোটাল 500 সাবান আমরা দিয়ে দিব বাই মোট শ্রম ঘন্টা যদি 10 ঘন্টা লাগে, তাহলে ওইটা দিয়ে ভাগ দিলেই আমি শ্রমের উৎপাদনশীলতা পেয়ে যাব। আবার ঠিক যন্ত্রের উৎপাদনশীলতা, যে আমার কতটুকু আমি উৎপাদন করেছি বাই কতটুকু যন্ত্র ঘন্টা গিয়েছে, একই রকম শ্রমের মতোই। শ্রমের উৎপাদনশীলতা যেভাবে নির্ণয় করেছে, যন্ত্রেরটাও ঠিক একইভাবে। ঠিক উপকরণের ক্ষেত্রেও একই রকম, যে মোট উৎপাদনের উপকরণটা আমরা আসলে একক দিয়ে প্রকাশ করি না, এটা মূল্য দিয়ে প্রকাশ করি। কাঁচামালের উৎপাদনশীলতা ইকুয়াল টু মোট উৎপাদনের মূল্য, অর্থাৎ আমার 500 সাবানের যে উৎপাদিত মূল্য সেটা বাই মোট ব্যবহৃত কাঁচামালের ব্যয়, অর্থাৎ আমার এই 500 সাবানের যে কাঁচামাল ছিল এটার ব্যয় এবং 500 সাবানের যে উৎপাদন মূল্য, এটাকে আমরা ভাগ দিয়ে নির্ণয় করতে পারি। এরপরে মূলধনের উৎপাদনশীলতা, অর্থাৎ মোট উৎপাদনের মূল্য বাই মোট মূলধনের পরিমাণ, যে আমার কতটুকু মূলধন ব্যয় হয়েছে। এরপরে আর্থিক উৎপাদনশীলতা, সংযোজিত মূল্য বাই রূপান্তর মূল্য, অর্থাৎ আমরা কাঁচামালের সাথে কতটুকু মূল্য আমরা সংযোজন করেছি বা যোগ করেছি, এটা টোটাল ভ্যালু বাই রূপান্তর মূল্য, আমার এটা তৈরি করতে যে মূল্যটা ব্যয় হয়েছে সেটা রূপান্তর মূল্য। মোট উৎপাদনশীলতা এখানে নির্ণয় করা যায় যে মোট উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য বাই মোট উপকরণের মূল্য। আমরা সহজেই এটি নির্ণয় করতে পারি। এখানে একটু উদাহরণ দেওয়া আছে, তোমরা খেয়াল করবে যে সাইফুল গার্মেন্টস ফ্যাক্টরিতে বাৎসরিক 3 লক্ষ টাকা মূল্যের পোশাক উৎপাদিত হয়। উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি যন্ত্রপাতি বাবদ 1 লক্ষ টাকা, শ্রম বাবদ 50,000 টাকা, কাঁচামাল বাবদ 1 লক্ষ টাকা ব্যয় করে। সাইফুল গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা ও কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করুন। খুব সহজ ব্যাপার, যে আগে যে সূত্রগুলো দেখা হয়েছে, যে আমরা প্রতিবারই দেখেছি যে উপরে যেটা থাকে সেটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য বা মোট উৎপাদিত পণ্যদ্রব্য, আর নিচে যেটা থাকে আমরা যেটা নির্ণয় করতে চাই সেটা নিচে দিতে হয়। যদি এখানে দেখানো আছে মোট উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য বা মোট উপকরণ মূল্য। আমার এখানে 3 লক্ষ টাকা মূল্যের পোশাক উৎপাদিত হয়, তাহলে মোট উৎপাদনের মূল্য 3 লক্ষ টাকা, এবং আমার এখানে ব্যয় দেখানো আছে যন্ত্রপাতি 1 লক্ষ, শ্রম 50,000, কাঁচামাল 1 লক্ষ টাকা। টোটাল উপকরণ মূল্য যোগ করে আমি যদি ভাগ করে দিয়ে তাহলে আমি পেয়ে যাই। আবার এখানে যন্ত্রের উৎপাদনশীলতা, যে যন্ত্র কতটুকু উৎপাদন করতে পেরেছে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে যে মোট উৎপাদনের মূল্য 3 লক্ষ টাকা ঠিকই থাকবে, আমার যন্ত্রের ব্যয় যেটা সেটা দিয়ে আমি ভাগ করে দিব। ঠিক একইভাবে শ্রমের উৎপাদনশীলতা দেখানো হয়েছে, কাঁচামালের উৎপাদনশীলতা দেখানো হয়েছে। তোমরা খুব ভালো করে খেয়াল করলে এবং এর পাশাপাশি বইটা যদি তোমরা দেখতে পারো, তাহলে সবথেকে ভালো উপকৃত হবে বলে আমি আশা করছি। উৎপাদনশীলতার গুরুত্ব আমরা আলোচনা করতে পারি এখন, যে এটা মুনাফা বৃদ্ধির কাজে লাগে, ব্যবসায় সম্প্রসারণ হয়, সম্পদের প্রপার ইউটিলাইজেশন করা যায়, চাহিদা পূরণ করে, প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা যায় এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। যে আজকে এখানেই আলোচনার সমাপ্তি। আমরা প্রথম অধ্যায়ের আলোচনার মধ্যে অনেক বিষয় আলোচনা করেছি। তোমরা যারা 20-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, আজকে সত্যি একটা দুঃখের ব্যাপার যে এই করোনাকালীন সময়ে আমাদেরকে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। যদিও আজকের দিনটি ছিল খুব গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার একটি দিন পাওয়ার কথা ছিল এবং কলেজ লাইফের স্মরণীয় দিন। তোমরা স্কুলের গণ্ডি পেরিয়ে আজকে যারা কলেজে এসেছো, নতুন উচ্ছল উদ্যমে তোমরা শুরু করবে, সেটাই কথা ছিল। যাই হোক, পরিস্থিতি বিবেচনায় সেটা যেহেতু সম্ভব হচ্ছে না, তবুও আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই এবং কর্তৃপক্ষকে এজন্যই ধন্যবাদ দিতে চাই, তারা অন্তত তোমাদের সাথে কথা বলার একটা মাধ্যম আমাদের দিয়ে দিয়েছে, যার সুবাদে আমরা তোমাদের সাথে নিয়মিত যোগাযোগ করব বা কথা বলবো, এবং তোমরাও চেষ্টা করবে ভিডিওটি দেখার
এবং এর থেকে বিন্দু পরিমাণ যদি উপকৃত হয়ে থাকো সেখানেই আমার সার্থকতা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনায়। খোদা হাফেজ।